আপনাদের এই অনুরোধ করছি। আর আমাদের সন্তানরা সবাই ভালো হোক, সবাই লেখাপড়া ভালো হোক, নৈতিক চরিত্রের অধিকারী হোক। অনেক অনেক ধন্যবাদ স্যারকে অত্যন্ত গঠনমূলক বক্তব্য তুলে ধরার জন্য। এর ফাঁকে একটা কথা বলে রাখি, এই পর্যায়ে আমাদের অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক বক্তব্য দিবেন, তো তার পরবর্তীতে আপনাদের মধ্য থেকে বক্তব্য নেওয়া হবে। আপনাদের কোনো প্রশ্ন থাকলে আপনারা মানসিকভাবে রেডি রাখবেন, আমরা পরবর্তীতে আপনাদেরকে ওইগুলো সুযোগ দিব, ঠিক আছে? এ পর্যায়ে সম্মানিত প্রধান শিক্ষক জনাব আশরাফুজ্জামান স্যার আপনাদের সার্বিক বিষয় তুলে ধরবেন বক্তব্যের মাধ্যমে। স্যারকে বিনীত অনুরোধ জানাচ্ছি তার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য। প্রিয় ভাজন, আমার সম্মানিত সকল অভিভাবক, আসলে আপনারা সকলে জানেন আপনাদের প্রতি বছরের ন্যায় আমরা গতানুগতিক আপনাদের সাথে যে মত বিনিময় করে থাকি, এটাও সেই একই পদ্ধতি। এটা গভর্নমেন্টের একটা নির্দেশনা আছে, আমাদের দায়িত্ব এবং কর্তব্যের ভিতরেও পড়ে। তো প্রথমে বক্তব্যের আগে আপনাদের সাথে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি যে আপনাদের নির্দিষ্ট সময়ে আমি অনুষ্ঠানটি শুরু করতে পারিনি, যেহেতু একটু দেরি হয়ে গেছে। আপনারা সকলেই আমাকে এবং আমার সম্মানিত সভাপতি মহোদয় সহ সকলকে একটু ক্ষমা দৃষ্টি দিয়ে আপনারা দিচ্ছে, এই প্রত্যাশা রাখি আপনাদের কাছে। আসলে আপনাদের যেমন প্রিয় সন্তান, আমাদেরও প্রিয় শিক্ষার্থী। সকল ছেলে মেয়ে আমাদের কাছে অত্যন্ত প্রিয়, সকল ছেলে মেয়ে আমাদের কাছে সন্তান প্রিয়। আমরা চাই আমাদের ত্রুটিগুলি আপনারা আমাদের সম্মুখে উপস্থাপন করবেন, আমরা সংশোধন হওয়ার সুযোগ পাব। আপনাদের ত্রুটিগুলি আমরা আপনাদের সামনে যদি বলার সুযোগ পাই, মধুর সুরে একেবারে নিজের আপনজন ভেবে, সেক্ষেত্রে আমাদের যেমন প্রিয় শিক্ষার্থী উপকৃত হবে, তেমনি আপনাদের প্রিয় সন্তান উপকৃত হবে। এই উপকারের মাঝখান থেকে আমাদের প্রিয় সন্তানকে একটু চেঞ্জ করার জন্য আপনাদের কষ্ট দেওয়া, সেই কষ্ট থেকে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টি দিতে, এই প্রত্যাশা আপনার কাছে, আপনাদের সকলের কাছে। কারণ আপনারা আপনাদের প্রিয় সন্তানকে খুব ভালোবাসেন এবং এটা আমরা জানি, নিঃসন্দেহে এর কোনো ব্যাখ্যাই করতে না। আপনাদের প্রিয় সন্তানগুলিকেও কিন্তু আমরা আপনাদের সমকক্ষ না হলেও কিন্তু কোনো অংশে কম নয়। আমাদের ভালোবাসার কোনো বিন্দু পরিমাণ ঘাটতি থাকে না। আমরা চেষ্টা করি পরিপূর্ণ ভালোবাসা দিয়েই আপনার সন্তানকে একেবারে শেষ মুহূর্ত পর্যন্ত একটা সফলতার কাছাকাছি দিতে হবে। এর মাঝখানে বিভিন্ন সময় বিভিন্ন ত্রুটি এসে আমাদেরকে আঘাত করে, আপনাদেরকে আঘাত করে। সেই আঘাত থেকে আমরা সকলে রেহাই পাওয়ার জন্যই কিন্তু আপনাদের বসে একটু মতের বিনিময়, আপনারা কথা বলবেন, আমরা শুনব, আমাদের কথাগুলি কথা বলি, আপনারা শুনবেন, এই প্রত্যাশা আমাদের আছে আপনাদের কাছে। তো যাই হোক, আসলে আমি একটু সময়ই নেব, কিন্তু আমার অনেকগুলি মান অভিমানের কথা আছে, আপনাদেরও সময় দেব, আপনাদেরও আমার উপরে অনেক মান অভিমানের কথা থাকতেই পারে, তাই স্বাভাবিক। কারণ এই প্রতিষ্ঠানে আমি অভিভাবক ব্যক্তিগতভাবে মনে না করলে আপনারা মনে করেন যে এই প্রতিষ্ঠানে আমি হয়তো অভিভাবক, পরিচালক, পরিচালিকা। সেক্ষেত্রে আপনাদের অজান্তে আমার কোনো ত্রুটি থাকতে পারে, সে ত্রুটিগুলি আপনারা বলবেন নিঃসন্দেহে, এই প্রত্যাশা থাকবে। তাতে আমি বিন্দু পরিমাণ আপনাদের কথাতে বা অভিযোগে আমি ক্লান্ত হব না। আপনাদের সে কথা বলি শোনার মানসিকতা আমার নিশ্চয় আছে। ধন্যবাদ সকলকে। প্রথমে আমি আপনাদের সামনে
যে দুটি কথা খুব জোরালো ভাবে বলবো, আসলে আমাদেরও প্রিয় শিক্ষার্থী, আপনাদেরও প্রিয় সন্তান, আপনারাও ভালোবাসেন, আমরাও প্রচন্ড ভালোবাসি। আমরা যেমন আপনাদের জন্য কাজ কর্ম সারাদিন করি, আপনারা মনে করেন না যে আমরা বেতনের বিনিময়ে সার্বক্ষণ পরিশ্রম করি। এটা আমাদের সেবামূলক একটা কাজ, এটা আমাদের দায়িত্ববোধের কাজ, এটা আমাদের ব্যক্তি জীবনেরও একটা বড় ধরনের অর্জন। কারণ শিক্ষকতা পেশাতে খুব বেশি পয়সা করে নয়। কোন শিক্ষক কিন্তু সমাজে মাথা উঁচু করে 1 বিঘা জমি দিতে পারে না। কোন শিক্ষক কিন্তু মনে করেন না যে সে বড় ধরনের কোনো এই ইনকামের ভিতর দিয়ে অন্য কোনো কিছু অর্জন করে, অন্য যদি আদার্স যদি ইনকাম না দেয়। শুধু মানুষের ভিতরে একটা শিক্ষিত ব্যক্তি হিসেবে চলাফেরা করা লাগে বলেই শুধু তো সাদা পোশাকটি সার্বক্ষণিক পরে থাকতে হবে, অথবা তাকে অন্য কোনো কাজে নিয়োজিত থাকতে হবে, তবে একটু ভালো মতো মানুষ সমাজে মাথা উঁচু করে বাঁচার মতো একটু সুযোগ সৃষ্টি করতে পারে, এইটুকুই, অন্য কোনো কিছু না। সামান্য একজন, সামান্য বলবো না, একটা মুদি দোকানদারও কিন্তু মাসে বা বছরের সময়ে অসময়ে কিন্তু 1 খণ্ড জমি কিনতে পারে। কোন শিক্ষক যদি শিক্ষকতা করে, তার বছরের শেষে ঈদুল ফিতর বলে তার ঈদুল আজহাকে বলে ঠিক মতো পোশাকের টাকাটা সারা বছর ম্যানেজ করে রাখতে হয়, যেহেতু অন্য ছেলেরা করবে তাদেরকেও করা লাগে। এই ইনকামের ভিতর দিয়ে কিন্তু তাদের চলতে হয়, মানুষ সমাজে এক কাপ চাও খাওয়া লাগে। জাস্ট এইটুকু আপনাদের না বললে না, আপনারা মনে করেন হয়তো অনেক কিছু না, ঠিক। তো যাই হোক, এই বিষয়গুলি নিয়ে আমরা একটা সেবামূলক রাষ্ট্রের সমাজের দায়িত্ববোধের জায়গা থেকে দায়িত্ব পালন করি। সকল ছেলে মেয়ে আমাদের না, কিন্তু সকল ছেলে মেয়ে আমাদের, কোনো অংশে কম নয়। তখনই আমরা আঘাতপ্রাপ্ত হই যখন আপনাদের অসহযোগিতা মনোভাবকে আমাদের সামনে সবসময় উপস্থাপিত হয়। আপনাদের সহযোগিতা চালাম, আপনারা আমাদের সহযোগিতা করলেন না। আপনাদের আসতে বললাম, দুটি কথা বলবেন আপনারা, আমরা দুটি কথা বলবো, শুনবো, আপনারা আসলেন না। দেখেন, আজকে 175 জন অভিভাবককে ডাকা হয়েছে, 175 জন অভিভাবককে ডাকা হয়েছে, সেক্ষেত্রে আপনারা সর্বোচ্চ 100 জন বড় ধরনের একটা পার্সেন্টেজ আপনারা কিন্তু আসেন। তাহলে আমাকে সহযোগিতা করলেন কোন জায়গা থেকে? নিশ্চয়ই যে অভিভাবকগুলি আসেনি, সেই অভিভাবকগুলি সর্বে মনে করে যে আমি কোনো কথা না বুঝেও আমার ছেলে মেয়েকে মানুষ করতে পারবো, অথবা আমার ছেলে মেয়ে ঠিক আছে, অথবা আমার ছেলে মেয়ে এখান থেকে ঠিক করার কোনো সুযোগ নাই, শেষ হয়ে যায়। আমরা সবসময় আশায় বুক ভরা আশা নিয়ে বেঁচে থাকতে চাই। আমার ছেলে মেয়ে যেটুকু পর্যন্ত আমরা আগায় নিয়ে আসছি, আরেকটু আগায় নিই না। আমার যেটুকু ছেলে মেয়ে আমার যে পর্যায়ে গেছে, আমরা সকলের হেল্প নিয়ে আরেকটু আগায় নিয়ে, আমার ছেলে মেয়েটা একটু দুষ্টু ছেলের সাথে মিশে হয়তো নষ্ট হয়ে যাচ্ছে, আমি মনে করছি নষ্ট হয়ে গেছে, এটা সম্ভব না। না, আমি চেষ্টা করি না কেন, সে শেষ হয়ে যায়, তাকে ভালো করার সুযোগ আছে এখন, সেটা অবুঝ। আমরা যদি সকলে যদি এক জায়গায় একমত হয়, নিশ্চিতভাবে আমি বলতে পারি তার সুযোগ, অপার সুযোগ এখনো আছে। সেই অপার সুযোগ থেকে কাজে লাগানোর জন্য কিন্তু আমরা একেবারে বসেছি, শেষ হয়ে যায়। আমার যে কথাটি, আপনারা যদি পরিপূর্ণভাবে সকল অভিভাবক আসবেন, আমি দৃঢ়ভাবে বলতে পারি যে আপনারা আমাকে সহযোগিতা করবেন। আপনাদের যে অসহযোগিতার মনোভাবটি এখানে আমার কাছে একেবারে পরিপূর্ণ স্পষ্ট, সেক্ষেত্রে আমি আপনাদের কাছে দুঃখ প্রকাশ করছি। আপনাদের ছেলে মেয়ে আজকে বছরের শেষ প্রান্তে বলতে একটা শিক্ষা বছরের জানুয়ারি টু জুন হয়েছি অর্ধ, আর জুলাই টু ডিসেম্বর হয়েছে অর্ধ। আমাদের একেবারে আমরা শেষ প্রান্তে চলে এসেছি, অর্ধের শেষ প্রান্তে চলে এসেছি বলতে এটা মে মাসের, এপ্রিল মাসের শেষ তারিখ আজকে, মে মাস আগামীকাল থেকে পড়বে। আর 10 দিন পরে আমাদের অর্ধবার্ষিক পরীক্ষা। সেই অর্ধবার্ষিক পরীক্ষা পর্যন্ত এখনো অনেক 95%, মানে 100 জনের ভিতরে 95 জন ছেলে মেয়ে এখনো বই নাই তাদের।
সেই বইটা না থাকলে বাবা আমি পড়াবো কিভাবে? সহায়ক বই যে প্রয়োজন, যে বইগুলি, সেই বইগুলো এখনো সেই প্রয়োজনে শুনে অনেক আপনারা অভিভাবক যারা আছেন, কয়জন অভিভাবক বলতে পারেন যে সহায়ক বইগুলি নিয়ে দিয়েছেন তাদের? পারবেন না, কারণ আমরা ক্লাসে বই পাচ্ছি নি বই। একটা ক্লাসে 50 জন স্টুডেন্ট থাকলে 5 জনও বই কিনে নেয়। বই না কিনলে কি বাবা আমরা পড়াতে পারবো? না সে বুঝতে পারবে সে কিছু, না সে বই রাখতে পারবে? আমি একটা সারাদিন 1 ঘন্টা ধরে আমি ব্ল্যাকবোর্ডে আর বলেই গেলাম, সে শুনেই গেল, সেই শোনা কথাটুকু সে কতটুকু ধরে রাখতে পারবে? আমি যদি বইয়ে দেখিয়ে দিতে পারতাম যে বাবা এত নম্বর পেজে এত নম্বর লাইনে তুমি এটা পড়ো, তো সে ধরে রাখতে পারতো। সে যতটুকু ধরে রাখতে পারতো সে বাড়ি যেয়ে আরো হোমওয়ার্কের মাধ্যমে সে আরো আগাই যেতে পারতো কিনা? দেখেন আপনারা দয়া করে আপনাদের কাছে করজোড়ে ভাবে বিনতি রাখেন, বইগুলি খুব 2-5 দিনের ভিতরে আপনারা কিনে দেন। প্রয়োজন করলে আগামী ঈদুল আজহাতে আপনারা 1 কেজি গোশ কম কিনেন আপনাদের ছেলেমেয়েদের, ঠিক আছে? অনুরোধ থাকবে আপনারা এই বইগুলি যত সময় পারেন কিনে দিয়ে, এই জন্যই কিন্তু আপনাদের আরো আমার পক্ষ থেকে টাকা দেয়। দ্বিতীয় যে টাকা দেয় সেটা হচ্ছে কি, দেখেন আপনাদের ছেলে মেয়ে আজকে স্কুলে আসছে, 10 দিন স্কুলে আসছে না, 10 দিন পরে একদিন আসছে, আরো 20 দিন আসছে না, সেদিন আবার রেঞ্জ বেড়ে যাচ্ছে। আমাদের এই যে ইসমাইল চাষের বাড়ি থেকে এসছে না, ওর নামটা কি? আমার কিছু ছোট ছেলের নাম, আমাদের যে চাষি এসছে আসেনি, তাই না? 2 মাস পরে তার ছেলে আজকে স্কুলে এসছে, তাকে কি স্কুলে আমার রাখা উচিত কিনা তাই বলে? 2 মাস পরে তাকে কি আমি স্কুলে রাখা উচিত? উচিত না একেবারে। কারণ কি? তার গাইডেন্সটা দেখেন, 2 মাস পরে আজকে এসছে, পরশুদিন কিন্তু স্যার আসবে না, ওর সাথে সাথে কিন্তু আর 2টা ছেলে কিন্তু সঙ্গ দেবে। ও 2 মাস পরে স্কুলে এসে যদি সাধুবাদ হয়ে যায়, তাহলে আমি কেন সাধুবাদ হতে পারবো না? আমি পারলে ঘটনাটাই তাই। তাহলে তাকে আমার প্রথম টার্গেটে চুজ করতে পারাই হয়, কিন্তু পারি না। কেন জানেন? বলে আমাদের প্রিয় শিক্ষার্থী, দেখি না আশা তো আছে এখনো, শেষ হয়ে যায়নি। এই কথাটা থেকে কাট করতে পারি না বলে আমরা এটা পারি না। তবে পারি না বলে আমাদের এত সংকটে ফেলেন না আপনারা। আপনার ছেলেটাকে নিয়মিত স্কুলে পাঠান। দেখেন আমরা চেঞ্জ করে দেবো, আপনি একটু সহযোগিতা করেন, আমরা চেঞ্জ করে দেবো। আপনারা অনেকে বলেন আমাকে বাই ফোনে যে হেড স্যার, আমার ছেলে মেয়ের শুধু হাড় আর মাংস দরকার, কিন্তু 2 বাড়ি দিলে তারপরে আমার ফোন দেন আপনি। এটা আমাদের জন্য খুব লজ্জা। আপনার ছেলেটা যখন আমি 2 বাড়ি দিয়ে যখন লজ্জা পাবো, আপনি যখন ফোন দেবেন, পরবর্তীতে আরেকটা ছেলে মেয়ে যখন ওই অভিভাবক খুব প্রায় আমার ছেলে মেয়েটাকে স্যার যা করবে, টিচারে যা করবে তাই করো, মানুষ করে দে স্যার, আমার একটা জায়গা প্রত্যাশা। যখন আপনি ফোন দিয়েছেন, তখন ওই যে অভিভাবকটা খুব প্রত্যাশা রাখে, আমার উপর ভরসা রাখে, তার ছেলে মেয়েকে আমি একটা শাসন করতে পারছি না, ভয়ে লজ্জায়। যা না একজনকে একটু বসেছিলাম, বলেছিলাম, সে বাড়ি থেকে ফোন দিয়েছে, আমার বাবার টেলিফোন করেছে, তাই না? সেদিন আপনারা দয়া করে আমাকে একটু সহযোগিতা করেন। আজকে দেখেন আপনাদের ছেলে মেয়ে, আমি এত বারবার অনুরোধ করি, আজকে বছরের একেবারে শেষ প্রান্তে, অর্ধবার্ষিকের শেষ প্রান্তে আমরা চলে এসেছি। অনেক ছেলে মেয়ে আপনাদের স্কুল ড্রেস বিল ছেলেকে স্কুলে পাঠান, মেয়েদের প্রায় 100% কালেকশন আছে স্কুল ড্রেস। বাবা, একজন ছেলে মেয়ের শিক্ষার্থীর সবচেয়ে বড় অঙ্কন হচ্ছে স্কুল ড্রেস। স্কুল ড্রেস যদি নাই থাকে, তাহলে আপনার ছেলে মেয়েকে স্টুডেন্ট আপনি ভাববেন কিভাবে বলেন? আপনারা একটু খেয়াল করেন, স্কুল ড্রেস নাই, স্কুলে পাঠান না, কারণ একজনের জন্য আর 5 জন নষ্ট হয়, এটা ভাববেন। কিন্তু কেন পাঠাবেন না? এই দাও, তুমি রুমে ঢোকো, স্কুল ড্রেস ওই নিচের অংশটুকু চেঞ্জ করো, নিচের অংশটুকু চেঞ্জ করে আসে, জিন্সটুকু চেঞ্জ করো, ওই স্কুল ড্রেস আছে, স্কুলে নির্ধারিত ড্রেসে ওই ড্রেস পরে যাও। আপনি একটু বসেন, দেখেন আপনার ছেলে মেয়ে আর স্কুল ড্রেস স্কুলে আসবে না, কারণ স্কুল ড্রেস তো আপনি কষ্ট করে বানাই দিয়েছেন,
কেন স্কুল ড্রেস পরবেন এই প্রশ্নটা করেন। কিন্তু আমার তো বারবার প্রতিদিন একই কথা বলতে আমার ছেলে মেয়েদেরকে লজ্জা লাগে না? লজ্জা লাগে না বলেন? কিন্তু বাড়ি থেকে আপনার সামনে দিয়ে স্কুল ড্রেস দিয়ে ডান ডান করে হেঁটে চলে এসছে, আপনি কিচ্ছু বলছেন না। এটা কত বড় একটা ব্যর্থতা আপনার এখানে। আপনার ছেলে মেয়েটা দেখেন 6 ঘন্টা লেখাপড়া করে আমাদের কাছে থাকে, আপনাদের কাছে থাকে 24 ঘন্টার ভিতরে 18 ঘন্টা। আপনি কিছুই করছেন না, কিছুই বলছেন না, সকালে এসে বইয়ের সাথে কোনো সম্পর্ক রাখলো না। ঘুম থেকে উঠলো 8টার সময়, ব্রাশ করলো না, কিছু করলো না, উনি আবার ফের বাইরে চলে গেল, আপনি কিচ্ছু বললেন না। মাগরিবের আযান পার হয়ে গেল, এশার আযান পার হয়ে গেল, আপনারা সবাই একেবারে বিছানায় বিছানায় চলে গেছেন, আপনার সন্তানকে এক মোবাইল এসে আপনি বলতে যাবেন। আমরা কি করবো বলেন? সেজন্য টাকা আপনাদের খোঁজ নিতে হবে, আমার সন্তানের খোঁজ নিতে হবে। মাগরিবের পরে কেন সে বাইরে, সকালে কেন সকাল সকালে সে ঘুম থেকে উঠলো না, এই খোঁজ যদি আপনি না নেন তাহলে তো আমারও উদ্দেশ্য লঙ্ঘিত হবে, আপনারও যে উদ্দেশ্য আশা ভরসা লক্ষ্যভ্রষ্ট হবে, তাই না? আমরা লক্ষ্যভ্রষ্ট যাতে না হই সেই জায়গায় আমরা আসার জন্য আপনাদেরকে ডেকেছি। আপনারা মনে কিছু করেন না, আপনাদেরকে আমি সেভাবে পেশার দিকে কথা বলছি, অনুরোধ করছি। আপনারা দেখেন নিয়মিত ব্যাপারে আপনারা যদি একটু সজাগ হন, প্রত্যেকটা ছেলেমেয়ে আমাদের কাছে একটু আমাকে একটু সহযোগিতা করেন, তাহলে নিরবতা পালন করি। দেখেন আমরা যখনই বলি কালকে স্কুল আসতে জানে না, স্যার আমার আম্মা খালার বাড়ি পাঠিয়েছিল, মা এটা কত বড় চিন্তা করে, স্যার এই কালকে স্কুল আসেনি কেন, স্যার গতকাল আমার আম্মা অসুস্থ ছিল, এই তুমি আজকে পড়ে আসনি কেন, স্যার বাড়িতে খাবার একটু দেরি হয়েছিল, স্কুল আসতে দেরি হয়েছিল। তাহলে সকল দোষ কিন্তু আমাদের দেখতে হবে, আমাদের দেখতে হবে। আবার ছেলেরা যাতে বাপকে দেখে মারতে যায়, অমনি আপনারা বের করে ধরবো, এই মেরে না মরে যাবে। আরে বাবা মরবো না কি এক বাড়িতে আপনার ছেলে, আপনার ছেলেটা আপনি হাতে করে আপনার ছেলের জীবন নষ্ট করছেন, সবচেয়ে বড় কঠিন সময় পার করছেন আপনারা। আমাদের মায়েরা একটা সন্তান মনে করবে কি আদর করতে গেলে যে আপনার ছেলেটার মাথা ভবিষ্যৎ জীবনকে নষ্ট করে দেবেন, আপনার একটু ভাবে। শিক্ষা কিন্তু সর্বোচ্চ বিনিয়োগ, একটা পিতামাতা জীবনে আপনার বিনিয়োগ হতে গিয়েছে, সেটা বিনিয়োগ না আপনাদের। আপনি আপনার ছেলেদের জন্য বিনিয়োগ করেন, সেটাই আপনার সর্বোচ্চ একটা দামি বিনিয়োগ। কারণ এই বিনিয়োগের মধ্যে দিয়ে আপনার ছেলেটা মানুষ হবো, 5 নম্বর মাথা উঁচু করে দাঁড়াবে, সমাজে রাষ্ট্রের সে একজন ভবিষ্যৎ সুনাগরিক হবে। একটা টাইমে ভবিষ্যৎ জীবনে আপনাদের যখন আপনার কেউ থাকবে না, ওই সন্তান আপনার পাশে দাঁড়াবে, আপনার চিকিৎসা দেবে, আপনার ওষুধ কিনে দেবে। এই বিনিয়োগটুকু যদি আপনি না করেন, ভবিষ্যতে আপনি তো সেইভাবে সেবা পাবেন না বাবা। আপনারা একটু কষ্ট করেন, ভবিষ্যৎ জীবনেও আপনারা সেই কষ্টের 10 গুণ 20 গুণ আপনারা সেবা পাবেন। এখন যদি 1 টাকা বিনিয়োগ করেন, আপনার ছেলে যদি প্রপার ইউটিলাইজ যদি করে হয়, আপনার আমাদের যদি সহযোগিতা করেন, তাহলে আপনার ছেলে 1 টাকা গুণ 10 আপনাকে ফেরত দেবে ভবিষ্যৎ জীবনে। কিন্তু আপনাকে টাইম দিতে হবে, আপনাকে সেরকম রেডি করতে হবে। দেখেন না, অনেকে বলে না গভর্নমেন্ট হন, অনেক ছেলে মেয়ে আমাদের কাম করতে করতে কত ছেলে মেয়ে ভালো ভালো পজিশনে চলে গেছে না, অনেক ভালো পজিশন। কিন্তু শহরে অনেক বাবুদের ছেলে মেয়ে কিন্তু ওই জায়গা যেতে পারে না, বাবুদের ছেলে মেয়ে কিন্তু অনেকে নষ্ট হয়ে গেছে। কিন্তু আমাদের গ্রাম গঞ্জের গভর্নমেন্ট পর্তফুল সেই কথাটা কিন্তু বাস্তবায়ন করেছে। আপনারা রেডি হন, আপনার ছেলে মেয়ে কিন্তু অনেক বড় জায়গাতে যেতে পারবে। সেই জায়গাতে আপনারা সুজা একেবারে মাথা খাওয়া হয়ে দাঁড়ান, দেখেন না, বিনিয়োগ করেন। আরেকটা জিনিস খেয়াল করেন, আপনাদের ছেলেমেয়েরা বিভিন্ন অঙ্গভঙ্গি ব্যবহার করছে। বাড়িতে যদি কোনো খারাপ ভাষা প্রয়োগ করে, প্রতিবেশীর সাথে যদি খারাপ ভাষা প্রয়োগ করে, আপনারা একটু খেয়াল করেন। এটা আপনার বাড়িতে প্রয়োগ করছে বলে যে বাড়ি করবে না এটা না। আমাদের ছেলেমেয়েরা ইদানিং দেখছি বিভিন্ন ধরনের ডাক, অসঙ্গতিটা, যে ডাকগুলি আপনাদের জন্যই অপ্রিয়, আমাদের জন্য তো অপ্রিয় আছে, সেটা একটু খেয়াল করে আপনারা খেয়াল করলে
আপনার ছেলে সমাজে কেউ আটকাতে পারবে না। মোটামুটি আমার ছিল কিছু কথা আপনাদের সাথে আমার পরামর্শ, ছোট্ট পরামর্শ, সেই পরামর্শটুকু এইটুকু। সর্বশেষ আমি এ পর্যন্ত যে কথাগুলি বললাম সেই কথাগুলি আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে আপনারা ভালো করে নেবেন, যদি খারাপ লেগে থাকে সেগুলি আমার সামনাসামনি বলবেন, আমি সবসময় বলবো, তাই না? তো আমার প্রত্যাশা থাকবে আপনার ছেলে মেয়েকে আপনি যেহেতু আমার চেয়ে বেশি ভালোবাসেন, এই আশা রাখি আমি যে কাজটুকু করবো আমার চাইতে 10 গুণ আপনাকে সেই কাজটুকু করতে হবে, এটাই স্বাভাবিক। কারণ আমার ছেলে মেয়ে, আপনার ছেলে মেয়ে আপনাকে মিথ্যা বলে কিছু 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 সময় ডাইভার্ট করবে, আমরা বুঝি, কিন্তু সেইগুলিকে মিথ্যাটাকে সবসময় সত্য প্রমাণিত করার জন্য তার মুখোমুখি হতে হবে, যেটা ঠিক না। অনেক সময় অনেক ছেলে মেয়ে পাশের টাঙ্গায় পালাই যায়, এই তুমি এত সকালে পাড়ায় আসলে কেন, স্যার আমার ছুটি হয়ে গেছে, অথচ স্কুল কন্টিনিউ। আমরা তো জানি যে তুমি আজকে স্কুলে গেলে না কেন, আজকে ছুটি, কিন্তু স্কুল চলমান। এগুলো একটু খেয়াল করে, কারণ আমাদের ছেলে মেয়েরা তো আমাদেরকে ডাইভার্ট করে কোনো কোনো কাজ না। তো সকলকে, আপনার সকলে এসছেন, তো অত্র বিদ্যালয়ের পক্ষ থেকে আপনাদের প্রতি আমি কৃতজ্ঞ যে আপনাদের ছেলে মেয়েকে আপনারা, আমার বিশ্বাস যে খুব খুব ভালোবাসেন বলে ওই গরমে রোদ দুপুরে আপনারা আমাদের ডাকে আপনারা সারা দিয়ে এই স্কুলের প্রান্তরে এসছেন দুটি কথা শোনার জন্য। কোনো কথার ভিতরে যদি আমার ত্রুটি থাকে, যদি কেউ কষ্ট হয়ে থাকেন আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমার বক্তব্য দীর্ঘ হয়ে গেছে, আপনারা খুব সুন্দরভাবে আমার বক্তব্য শুনেছেন, এই প্রত্যাশা আছে আমার। তো সেজন্য আমি আপনাদের প্রতি কৃতজ্ঞ এবং মহানবাবের কাছে সকলের জন্য দোয়া রাখি, আল্লাহ পাক যেন আপনাদেরকে সবচেয়ে পৃথিবীর সর্বোচ্চ নিয়ামত হচ্ছে সুস্বাস্থ্য, সেই সুস্বাস্থ্যের অধিকারী করে সকলকে। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশা করি। আমি আপনাদের জন্য যেমন দোয়া করি, আপনারাও আমার ছেলে মেয়েদের, আমার স্টুডেন্টদের এই প্রতিষ্ঠানের জন্য সর্বোপরি আমাদের সকলের জন্য দোয়া রাখেন। সকলে আল্লাহ হাফেজ। অনেক অনেক ধন্যবাদ অত্র বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক স্যারকে অত্যন্ত সার্বিক বিষয় তুলে ধরে আলোচনা করার জন্য। এবার যে আমি জাস্ট দুইটা কথা আপনাদের মাঝে বলবো। এক নম্বর কথা, রাধাকান্তপুর রাজাপুর মাধ্যমিক বিদ্যালয় এই মুহূর্তে একটা বিদ্যালয় যেখানে কন্টিনিউ ক্লাস হচ্ছে। এসএসসি পরীক্ষার মাঝে অন্যান্য অনেক বিদ্যালয়ে ক্লাস হচ্ছে না, এটা এখানে কন্টিনিউ ক্লাস হচ্ছে এবং স্যার আমাদের সাফাই ক্লাস নিচ্ছেন, যে ক্লাস নিতে হবে। সুতরাং আপনারা একটু আপনাদের সন্তানদেরকে পাঠান। আরেকটা, যারা অষ্টম শ্রেণীর অভিভাবক আছেন, অষ্টম শ্রেণীর আপনাদের সাথে আমাদের পরে এইভাবে দেখা হবে কি জানি না, আপনাদের কাছে বিনীত অনুরোধ, আপনাদের অষ্টম শ্রেণীর যারা অভিভাবক আছেন, আপনাদের যে শিক্ষার্থীগুলো মোটামুটি মনোযোগী, আপনারা তাদেরকে অবশ্যই নবম শ্রেণীতে সায়েন্সে ভর্তি করাবেন, তাহলে আপনারা উপকৃত হবেন। যাক, এ পর্যায়ে আপনাদের মধ্যে থেকে কিছু বলবেন কিনা পর্যায়ক্রমে, কোনো প্রশ্ন বা কোনো পরামর্শ বা কোনো আপনাদের অনুভূতি বলেন। আপনারা স্কুলের প্রতি বা আমার টিচারের প্রতি বা আমার প্রতি বা ম্যানেজিং কমিটির প্রতি যদি কোনো রকম কথা থাকতে পারে, আমাদের কোনো ত্রুটি থাকতে পারে, কারণ আমরা তো ফেরেশতা না, আমরা অন্য কোনো কিছু না, যে ত্রুটিগুলো একটু আমাদের সামনে বলেন, আমরা সংশোধন হওয়ার সুযোগ করবো। ধন্যবাদ সবাইকে। বলেন বলেন একটু কষ্ট নেই। আমি স্যার আপনাদের পড়ছি, আমার বলার মতো কিছু নেই, যদি কারোর বলার থাকে আপনারা বলেন। ধন্যবাদ সকলকে। ধন্যবাদ আব্দুর রহমান সাহেবকে। এই আপনারা শিক্ষকদের সম্বন্ধে সমালোচনা তো করতে পারবেন, যে অমুক শিক্ষক স্কুলে আসে না, অমুক শিক্ষক পড়ায় না, এটা তো বলতে পারবেন, তাহলে আমার আর একটু সতর্ক হবে। কি বলবেন?
কারা মুখে মায়েরা বলুক, মায়েরা মানে নিজস্ব চিন্তা ভাবনা দিয়ে কি বলুক। আরো দিকও তুলে ধরতে পারেন। আরে বাবা, আমরা 100% সৎ না, 100% সঠিক লোক নাই, বলেন না আমাদের সম্পর্কে, বলি কে দিচ্ছেন? আরে তুমি কথা বলো এই যে বাবা ধন্যবাদ সকল অভিভাবককে। আমি এ ব্যাপারে নিঃসন্দেহে বলতে পারি, তাহলে আমরা সঠিক রোল প্লেতে আছি, সঠিক জায়গাতে আছি, তাই না? আমরা এইভাবে যদি চলতে পারি, আপনারা যদি এভাবে চলতে পারেন, তাহলে সেক্ষেত্রে আমরা নিঃসন্দেহে আমাদের যাত্রাটি লক্ষ্যভ্রষ্ট হবে। তো ধন্যবাদ সকল অভিভাবককে। এ পর্যায়ে আমি বক্তব্য রাখার জন্য বিনয়ের সাথে অনুরোধ রাখছি অত্র বিদ্যালয়ের সম্মানিত বাণিজ্য কমিটির সভাপতি, আমাদের প্রিয় মানুষ, প্রিয়জন, শিক্ষা নববাদী ব্যক্তি, শিক্ষার প্রতি উনি প্রথমেই সভাপতি হওয়ার পরের দিনে উনি বিভিন্ন গভর্নমেন্টের সরকারি অফিসে বারে বারে ঘুরে ঘুরেছে যে স্কুলে কিভাবে বেঞ্চ কিনা যায়, স্কুলে কিভাবে উন্নয়ন করা যায়। আসলে যাতে মানুষগুলি আমার ধারণা যে শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতি হওয়ার যোগ্যতা, তাহলেই তার জন্য আমরা দোয়া করি। এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য বিনয় সাথে অনুরোধ যাচ্ছি অত্র বিদ্যালয়ের সম্মানিত সভাপতি মহোদয়, যা আপনি জানুর রহমানকে, যা আপনি জানুর রহমান। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের রাধাকান্তপুর এবং রাধাপুর মাধ্যমিক বিদ্যালয়ের অভিভাবক সমাবেশে উপস্থিত প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক এবং অন্যান্য সহকারী শিক্ষকবৃন্দ মঞ্চে উপস্থিত আছেন এবং আমার সামনে উপবিষ্ট এ অঞ্চলের শিক্ষার্থীদের অভিভাবক বৃন্দ, সম্ভবত এখানে ক্লাস 9 এবং 10-এর শিক্ষার্থীদের অভিভাবক বৃন্দ আছেন। আমার আসলে খুব বেশি কিছু বলার নেই। আমাদের প্রধান শিক্ষক এবং সহকারী প্রধান শিক্ষক বিস্তারিত কিন্তু বলে গেছেন এখানকার সমস্যা সমাধান করার পদ্ধতি, আপনাদের কি করণীয়, সব বিষয়ে। আমি শুধু এতটুকু বলতে চাই, দুটি কথা না বললেই নয়। শিক্ষায় জাতির মেরুদণ্ড। তো যে জাতি যত শিক্ষিত সেই জাতি তত উন্নত, আপনারা সবাই জানেন। তো আমরা যদি অতীতে ফেরত যাই, এই রাধাকান্তপুর রাজাপুর কিন্তু কিছুদিন আগে প্রত্যন্ত একটা গ্রাম ছিল। আমাদের মনে আছে এই মাঠে আমি অনেকদিন খেলাধুলা করতে এসেছি, ফুটবল ক্রিকেট। আমরা অনেক সময় বর্ষার সময় ফুটবল খেলতে আসতাম এক হাঁটু কাদা পার হয়ে। তো সেই রকম একটি প্রত্যন্ত অঞ্চলে এখন রাস্তাঘাট অনেক উন্নত হয়েছে। আমি মনে করি এই অঞ্চলের সবচেয়ে মডেল বিদ্যালয় হচ্ছে এই রাধাকান্তপুর বিদ্যালয়। এই বিষয়ে এই মডেল বিদ্যালয়ের কারণে আমি মনে করি যে এর সম্পূর্ণ কৃতিত্ব আমাদের প্রধান শিক্ষক এবং আপনারা যারা এই অঞ্চলের মানুষ যারা সার্বিকভাবে সহযোগিতা করেছেন। তো আমার অনুরোধ থাকবে শিক্ষক মন্ডলীদের সঙ্গে একাত্মতা ঘোষণা করে যে আপনারা আপনাদের যে কোমলমতি শিশুরা ঝরে পড়ছে, স্কুলে নিয়মিত নয়, আপনারা চেষ্টা করবেন। আমি জানি যে পিতামাতা অভিভাবকের মতো ভালো কেউ চায় না তাদের সন্তানদের জন্য। আমি বিশ্বাস করি যে আপনার সন্তানরা ভালো কিছু করুক, এটা সকলেই আপনারা চান। তো সেই লক্ষ্যে আমি মনে করি যে আমাদের এই শিক্ষকদের যথেষ্ট আন্তরিকতা আছে। আপনারা শুধুমাত্র আপনাদের দায়িত্বটুকু পালন করবেন। তাদের যে সহায়তা করা, যে তাদেরকে স্কুলে আসার টাকাটা দেওয়া, বই যেগুলো সহায়ক বই লাগে প্রধান শিক্ষক বললেন, সেগুলো আপনারা যেভাবে কষ্ট করে, আমি জানি যে আসলে শিক্ষা উপকরণের দামও অনেক বেশি, আপনারা চেষ্টা করবেন। তারপরে অনেক সময় আছে কি বিদ্যালয়ের কিন্তু আপনার থাকে ওই যে শহরই আছে, একটা করে ওখানে হাফ
চাকরির ব্যবস্থাও থাকে। আপনারা যদি সমস্যা মনে হয় যখন হাতে কেটে আসবে তখন আপনারা সে বিষয়ে আন্দোলন করতে পারেন। যারা অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া অভিভাবক